আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা শুরু করব। তো আজকের ক্লাসে আমরা স্থিতি, গতি, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু এবং রাশি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা স্থিতি ও গতি নিয়ে আলোচনা করি। স্থিতি ও গতি কি? ধরো যে সময়ের সাথে সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেটি স্থির। যেমন ধরো যে এদিকে একটা বিল্ডিং আছে, ধরো যে এটা একটা বিল্ডিং, ঠিক আছে। তো এই বিল্ডিংটার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি সময় গণনা করা শুরু করলাম। তো সময় গণনা করা শুরু করলাম মানে কি, আমি দেখতেছি যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড যাচ্ছে, কিন্তু মানুষটা সময় যত যাচ্ছে মানুষটা এখানেই কিন্তু দাঁড়িয়ে আছে। মানুষটা কিন্তু তার অবস্থানে কোনো পরিবর্তন করছে না। যদি অবস্থানে পরিবর্তন করতো তাহলে কিন্তু আমরা বুঝে যেতাম। কীভাবে বুঝে যেতাম? যে তখন দেখতাম যে মানুষটা কিন্তু এই বিল্ডিংটা থেকে দূরে সরে যাচ্ছে। সেভাবে কিন্তু আমরা বুঝে যেতাম যে মানুষটা কিন্তু অবস্থানে পরিবর্তন করছে। বাট দেখা যাচ্ছে যে সময় যাচ্ছে কিন্তু মানুষটা অবস্থানে পরিবর্তন করছে না, অর্থাৎ এই বিল্ডিং এর কাছাকাছিই থাকছে। এই বিল্ডিং এর যে অবস্থানে দাঁড়িয়ে ছিল এখনো কিন্তু ওই অবস্থানেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমি বলতে পারি যে এই মানুষটি এখন স্থির অবস্থায় আছে, কারণ সময়ের সাথে তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমি যদি এটা দেখতাম যে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময় যত যাচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে সময় যত যাচ্ছে, তখন ও মানুষটা দেখা যাচ্ছে যে এই বিল্ডিং থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আমরা কি বুঝবো? যে সে কিন্তু গতিশীল অবস্থায় আছে, কারণ সময়ের সাথে সাথে কিন্তু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। আর এই অবস্থানের পরিবর্তনটা আমরা কিভাবে বুঝতে পারতেছি? যে আমরা এই যে এই বিল্ডিং থেকে দেখতেছি যে ও যত সময় যাচ্ছে তত কিন্তু দূরে সরে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে মানুষটা কিন্তু গতিশীল আছে। অর্থাৎ যদি সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। তো আশা করি যে স্থির ও গতিশীল বিষয় নিয়ে তোমরা খুব একটা ভালো আইডিয়া পেয়ে গিয়েছো। তো এখন প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করি। প্রসঙ্গ কাঠামোটা কি? দেখো, এদিকে কিন্তু আমরা স্থিতি ও গতি আলোচনার সময়, যে স্থিতি ও গতি চেনার সময় আমরা একটা বস্তুকে বা একটা এই যে এই বিল্ডিংটাকে, এই ক্ষেত্রে এই বিল্ডিংটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে এই বিল্ডিংটা থেকে ও কতটুকু দূরে যাচ্ছে বা এই বিল্ডিংটা কোন অবস্থানে আছে, এই বিল্ডিংটার সাপেক্ষে কি ওর কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা, এভাবে কিন্তু আমরা স্থিতি আর গতিশীলটা চিন্তা করছি। এই যে প্রথমে যখন আমরা স্থির অবস্থাটা চিন্তা করলাম তখন দেখলাম যে এই মানুষটা এই বিল্ডিং থেকে মানুষটার এই বিল্ডিং আর মানুষটার মধ্যে দূরত্বের কোনো চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথে সাথে দূরত্বের কোনো চেঞ্জ হচ্ছে না। তো তার মানে আমরা বলতে পারি যে এই মানুষটা আর বিল্ডিংটা মধ্যে যেহেতু দূরত্বের কোনো চেঞ্জ হচ্ছে না, এই মানুষটা কিন্তু স্থির। পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে এই মানুষটার বিল্ডিংটার মধ্যে দূরত্বের চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে দূরত্বের চেঞ্জ হচ্ছে। প্রথমে এই অবস্থানে ছিল, পরে এই অবস্থানে ছিল, পরে এই অবস্থানে আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে মানুষটা কিন্তু গতিশীল অবস্থায় আছে। তো এই যে একটা বস্তুর সাপেক্ষে তুলনা করে, যে আমরা একটা মানুষ বা একটা বস্তু স্থির কিনা বা গতিশীল কিনা সেটা যে আমরা বের করতে পারতেছি, এই যে যেই বস্তুর সাথে তুলনা করা হয়েছে সেটাই হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো কি? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, এদিকে দৃঢ় বস্তুটা কি, এদিকে দৃঢ় বস্তুটা হচ্ছে এই যে এই বিল্ডিংটা। এটা যে কোনো কিছু হতে পারে, একটা বিল্ডিং হতে পারে, গাছ হতে পারে, বা যে কোনো একটা কিছু এই প্রসঙ্গ কাঠামো হতে পারে। যে কোনো মানে যার অবস্থানে কোনো চেঞ্জ হবে না। যেমন এই বিল্ডিংটা কিন্তু সবসময় এই জায়গায় বিল্ডিংটা থাকবে, বিল্ডিংটা কিন্তু নিজের কোনো অবস্থানে চেঞ্জ হবে না। এরকম নিজের অবস্থানে চেঞ্জ করে না এমন যে কোনো কিছুই কিন্তু প্রসঙ্গ কাঠামো হতে পারে। তো এদিকে আমি বিল্ডিংটাকে প্রসঙ্গ কাঠামো দেখেছি, গাছ হতে পারে বা আরও অন্য কোনো, ধরো যে কোনো পিলার হতে পারে বা কিছু একটা এরকম হতে পারে, যার সাপেক্ষে তুলনা করে আমরা একটা বস্তু কি স্থির না গতিশীল সেটা আমরা বের করতে পারবো। তো এদিকে এই দৃঢ় বস্তুর সাপেক্ষে তুলনা করে কোনো বস্তুর, এদিকে বস্তু বলতে এদিকে মানুষটাকে বোঝানো হয়েছে, কারণ আমরা মানুষের স্থিতি গতি আলোচনা করছি। এই ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি সম্পর্কে জানা যায়, সেই দৃঢ় বস্তুকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এটা কি? এটাই হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো। এটা কি? প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোর সাথে তুলনা করি আমরা আসলে বুঝি যে একটি বস্তু কি বা একটি মানুষ কি স্থির অবস্থায় আছে নাকি গতিশীল আছে। যদি দেখি যে প্রসঙ্গ কাঠামো থেকে একটা মানুষের অবস্থানের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, তাহলে বুঝি যে ওই মানুষটা গতিশীল অবস্থায় আছে। আর যদি দেখি যে ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা মানুষের অবস্থানের কোনো চেঞ্জ হচ্ছে না, ওই একই অবস্থানে আছে, সময়ের সাথে সাথে অবস্থানের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে বুঝি যে ওই মানুষটা স্থির অবস্থায় আছে। তো এই যে যার সাথে তুলনা করছি সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ বিন্দুটা কি? প্রসঙ্গ বিন্দুটি নিয়ে আলোচনা করা যাক এবার। প্রসঙ্গ বিন্দুটাকে অনেক সময় বলা হয় কি মূল বিন্দু। আসলে প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে তুলনাটা করা হয় সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যেমন ধরো যে এই জিনিসটাকে জন্য আমি আবার একটা, এদিকে যদি আমি আবার একটা বিল্ডিং আঁকি, ঠিক আছে। তো এখন ধরো যে একটা মানুষ এই অবস্থানে আছে, তো
আমি যদি বলি যে এই মানুষটা থেকে এই যে মানুষটা আর এই বিল্ডিংটার মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে তুমি কিভাবে চিন্তা করবে কোন দূরত্বটা নিবা? তুমি কি এই দূরত্বটা নিবা? নাকি এই দূরত্বটা নিবা? কোন দূরত্বটা নিবা? তুমি কি এই বিল্ডিং এর এখান থেকে কাউন্ট করা শুরু করবে, নাকি এই বিল্ডিং এর এখান থেকে কাউন্ট করা শুরু করবে? যে আমি যদি বলি এই বিল্ডিং আর এই মানুষটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব বের করতে, সেক্ষেত্রে তুমি বিল্ডিং এর কোন প্রান্ত থেকে, এই প্রান্ত নাকি এই প্রান্ত থেকে কাউন্ট করা শুরু করবে? দেখো, এই প্রান্ত থেকে কাউন্ট করা শুরু করলে কিন্তু দেখা যাবে যে যেই দূরত্ব তুমি পাবে, এই প্রান্ত থেকে কাউন্ট করা শুরু করলে কিন্তু তুমি আরো বেশি পরিমাণে দূরত্ব পাবে। তো দুইটা তো কারেক্ট হতে পারে না, অবশ্যই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। তো আমরা এই প্রসঙ্গ কাঠামোর কোন অবস্থান থেকে আমি একটা মানুষের দূরত্ব কাউন্ট করা শুরু করব, কোন অবস্থান থেকে? তো যেই অবস্থান থেকে আমি দূরত্বটা কাউন্ট করা শুরু করব, সেটাই হচ্ছে গিয়ে প্রসঙ্গ বিন্দু। তো এটা সবসময় মাথায় রাখবে যে যখন কোনো দুইটা বস্তুর মধ্যে দূরত্ব কাউন্ট করতে হয়, তখন ওই দুইটা বস্তুর মধ্যবিন্দু থেকে কাউন্ট করা শুরু করতে হয়। ওই দুইটা বস্তুর কি মধ্যবিন্দু থেকে। তো এখান থেকে আর আমি এটার মধ্যে যে আমি দূরত্ব কাউন্ট করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? এই বিল্ডিংটার ঠিক মধ্যবিন্দু আর এই মানুষটার ঠিক মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু কিন্তু এই অবস্থানে পড়ে, তো এই দুইটার মধ্যে কিন্তু আমি দূরত্বটা কাউন্ট করব। এইটা হচ্ছে ওর অ্যাকচুয়াল দূরত্ব, অর্থাৎ এই বাড়ি আর এই মানুষটার মধ্যে মধ্যবর্তী অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এটাও না এখান থেকেও কাউন্ট করলে হবে না, আবার এখান থেকে কাউন্ট করলেও হবে না। তো এদিকে চিন্তা করো যে আমি দূরত্বটা কিভাবে কাউন্ট করলাম। আমি কিন্তু দূরত্বটা কাউন্ট করলাম হচ্ছে একটা বিল্ডিং এর নির্দিষ্ট একটা বিন্দু থেকে। শুধু বিল্ডিং না, যে কোনো কিছুই হইতে পারে, এদিকে গাছ হইতে পারে বা পিলার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ওটার মধ্যবিন্দুই হতে হবে। তো এই যে একটা বিল্ডিং এর, এদিকে যেহেতু আমি বিল্ডিং নিচ্ছি তাই বিল্ডিং বলতেছি, এই বিল্ডিং এর একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমি ওই মানুষটার দূরত্ব কাউন্ট করা শুরু করলাম। আবার ওই মানুষটার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্তই আমি কিন্তু ওই মানুষটার এদিকে, এই যে এখান থেকে এতটুকু কাউন্ট করতেছি না, বা এখান থেকে এতটুকু কাউন্ট করতেছি না, ওই মানুষটারও কিন্তু মধ্যবিন্দু। তো এই যে বিল্ডিং এর যেই বিন্দু থেকে আমরা একটা মানুষের বা একটা বস্তুর অবস্থান বা স্থিতি বা গতি সম্পর্কে জানতে পারি বা আলোচনা করতে পারে, ওই বিন্দুটাই হচ্ছে গিয়ে প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ বিন্দু কি? প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞাটা যদি আমি এভাবে বলি, যে দৃঢ় বস্তুর যে বিন্দুর সাপেক্ষে তুলনা করে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি সম্পর্কে জানা যায়, সেই বিন্দুকেই বলা হয় হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আর ওই প্রসঙ্গ বিন্দুটা যেই কাঠামোর বা যেই বস্তুর, প্রসঙ্গ বিন্দুটা যেই বস্তুর, এদিকে যেমন এই প্রসঙ্গ বিন্দুটা এই বিল্ডিং এর, তো ওই বিল্ডিংটাকে আমি বলবো যে প্রসঙ্গ কাঠামো। তো আশা করি স্থিতি, গতি, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা রাশি নিয়ে আলোচনা করব। তো রাশি কি? রাশি হচ্ছে কি এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। অর্থাৎ আমরা আমাদের এই পৃথিবীতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা বলি হচ্ছে রাশি। তো চিন্তা করতো আমরা আমাদের এই পৃথিবীতে কি কি পরিমাপ করতে পারি। যেমন ধরো যে আমরা সময় পরিমাপ করতে পারি, আমরা অনেক কিছু পরিমাপ করতে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখি। সময় পরিমাপ করতে পারি, আমরা বলতে পারি যে কয়টা বাজে বা কত সেকেন্ড হয়েছে বা কত মিনিট হয়েছে, কয় ঘন্টা হয়েছে, তো সময় পরিমাপ করতে পারি। আমরা কি ভর পরিমাপ করতে পারি, একটা বস্তুর ওজন কত, একটা বস্তুর ভর কত, 1 কেজি না 2 কেজি না 10 কেজি, সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ আমরা ভর পরিমাপ করতে পারি। আমরা আর কি পরিমাপ করতে পারি? আমরা দূরত্ব পরিমাপ করতে পারি, আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলি পরিমাপ করতে পারি। আমরা আরও কি পরিমাপ করতে পারি? আমরা বেগ পরিমাপ করতে পারি। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ভেলোসিটি, বা ওইটাকে তুমি স্পিডও বলতে পারো এক হিসাবে। কিছু ক্ষেত্রে বেগ আর স্পিড, বেগ মানে স্পিড। তো যাই হোক, ওগুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। যাই হোক, তো আমরা বেগ পরিমাপ করতে পারি, আমরা ত্বরণ পরিমাপ করতে পারি। আমরা আর কি পরিমাপ করতে পারি? আমরা ওজন পরিমাপ করতে পারি, আমরা বল পরিমাপ করতে পারি। এরকম কিন্তু আমরা আরো অনেক কিছু পরিমাপ করতে পারি। তো এই যে আমরা যা যা পরিমাপ করতে পারি, এগুলি হচ্ছে রাশি। অর্থাৎ এই জিনিসগুলি আরো অনেক আছে ইত্যাদি। তো এই জিনিসগুলি হচ্ছে গিয়ে রাশি, কারণ আমরা এগুলি পরিমাপ করতে পারি। অর্থাৎ এই ভৌত জগতে যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো রাশি হচ্ছে গিয়ে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো প্রথমে স্কেলার রাশি নিয়ে আলোচনা করি। স্কেলার রাশি কি? এই স্কেলার রাশির মধ্যে জাস্ট মান থাকবে। মান বলতে কি? ওই যে আমরা বলি না যে ভরের ক্ষেত্রে বলি কত কেজি। তো এই যে কত মানে আমি একটা মান চাচ্ছি, যে এই যেমন ধরো যে 5 কেজি বললো, এই যে 5, এটাই হচ্ছে মান। আমি বললাম যে কয়টা বাজে বা কতক্ষণ সময় হয়েছে, ও বললো যে 1 ঘন্টা হয়েছে।
তো এই যে এক, এটাই হচ্ছে মান। তো স্কেলার রাশির ক্ষেত্রে জাস্ট একটা মান থাকবে, জাস্ট মান, আর কিচ্ছু থাকবে না। স্কেলার রাশির মধ্যে কোনো দিক বা এমন কিছু থাকবে না। যেমন ধরো যে আমাকে যদি বলা হয় যে ও কতক্ষণ ধরে এই কাজটা করতেছে, আমি বলবো যে 30 মিনিট ধরে কাজ করতেছে, জাস্ট এতটুকুই। এই যে 30 মিনিট, এই 30টা বললাম, এতটুকুই এনাফ, আমার কিন্তু আর কিছু বলার কোনো প্রয়োজন নেই। তার মানে সময় একটা স্কেলার রাশি। কারণ তারপর আমি যদি বলি যে এই বস্তুটার ভর কত, ধরো যে বললো যে 5 কেজি, তাহলে 5 কেজি, এই যে 5 কেজি বললাম, এতটুকুই এনাফ, আমার এদিকে আর কোনো দিকের কোনো প্রয়োজন নেই। আমার বলতে হবে না যে 5 কেজি এই দিকে ওই দিকে। তো এই যে 5 কেজি বললাম, জাস্ট মানটা আমি বলে দিলাম, এতটুকুই এনাফ। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই সময়, সময়, ভর, এগুলি হচ্ছে স্কেলার রাশি। আবার দূরত্বের কথা চিন্তা করো, আমি যদি বলি দূরত্ব বা দৈর্ঘ্য, এটা মানে কতটুকু দূরত্ব, ও বললো যে ধরো যে 5 মিটার, তো এই যে 5 মিটার বলছে, যে এতটুকুই এনাফ, আমার কিন্তু এর মধ্যে কিন্তু আর কিছু জানার আগ্রহ থাকে না। মানে 5 মিটার, আমি দূরত্ব জিজ্ঞেস করছি, 5 মিটার বলছে, আমার কিন্তু আর কোনো কিছু জানার আগ্রহ নাই যে আচ্ছা 5 মিটার কোন দিকে বা কিভাবে হ্যান ত্যান, এগুলি কিন্তু কোনো জানার কোনো আমার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে দূরত্বের ক্ষেত্রে জাস্ট মানটা বললেই চলে। তো দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি। তো এরকম আর কি কি স্কেলার রাশি আছে? স্কেলার রাশি আছে দ্রুতি, দ্রুতি স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি। তো যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য আমার জাস্ট মান লাগবে, সেটাই হচ্ছে স্কেলার রাশি। তো এখন আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে কি, এই ভেক্টর রাশির ক্ষেত্রে তো মান তো থাকবেই, পাশাপাশি দিকও দরকার পড়ে। অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও দরকার, দিকও দরকার, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির একটা এক্সাম্পল কি? একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে বল। বল একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি, এই যে ভেক্টর রাশির ক্ষেত্রে যে মান দিক দুইটাই ইম্পর্টেন্ট, তার একটা এক্সাম্পল আমি বুঝাই। তো চিন্তা করো যে এই যে এদিকে একটা ফুটবল আছে, এদিকে একটা ফুটবল আছে। তো এই ফুটবলটাকে আমি যদি এই দিক বরাবর 10 নিউটন, বলের একক কিন্তু নিউটন, 10 নিউটন বলে একটা কিক করি, 10 নিউটন বলে আমি যদি একটা কিক করি, নিউটন কি? নিউটন হচ্ছে বলের একক। এই মানে সব কিছুরই তো একটা একক আছে, যেমন ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার। তো তেমনি বলের একক হচ্ছে নিউটন। তো আমি 10 নিউটন বলে আমি এই বলটাকে কিক করলাম। তো কিক করলে কি হবে? তো ধরো যে ও বলটা পরে অবশ্যই এই দিক বরাবর কিক করছি, তার মানে বলটা কিন্তু একটা সময় হয়তো বা এইদিকে আসবে, তাই না? এখন একটু চিন্তা করো যে আমি যদি এই বলটাকে আমি 10 নিউটন বলেই কিক করতাম, যদি এরকম করতাম, আমি যদি এই দিক বরাবর কিক করতাম, এই দিক বরাবর 10 নিউটন বলেই যদি আমি এই দিক বরাবর কিক করতাম, তাহলে কি এই বলটা এদিকে আসতো? তাহলে কি এই বলটা এদিকে আসতো? আমি কিন্তু সমান বলে কিক করছি, আমি এদিকেও 10 নিউটন বলে কিক করছি, আমি এই ক্ষেত্রে এই দিকেও 10 নিউটন বলে কিক করছি, এই দিকেও 10 নিউটন বলে কিক করছি। তো এই দিকে 10 নিউটন বলে কিক করার ফলে ও আসছে এদিকে, আর এই দিকে 10 নিউটন বলে কিক করার ফলে ও আসলো কোন দিকে? ও যাবে কিন্তু হচ্ছে গিয়ে অনেকটা এই দিকে যেতে পারে। এখন দেখো, মান তো সেম, আমি তো একই পরিমাণ বল প্রয়োগ করছি, তো কেন একটা সময় এদিকে যাচ্ছে আর একটা সময় এদিকে যাচ্ছে? তো তার মানে বোঝাই যাচ্ছে যে মান সেম হলেই কিন্তু মান সেম হলেই যে রেজাল্ট সেম হবে তা কিন্তু না। যেহেতু এই বল একটা ভেক্টর রাশি, তো যার কারণে এটার ক্ষেত্রে কিন্তু দিকটাও ম্যাটার করে। তো প্রথম ক্ষেত্রে যেহেতু আমি এই দিকে বল প্রয়োগ করছি, তাই ও এই দিকে গেছে, পরে যেহেতু আমি এই দিকে বল প্রয়োগ করছি, তাই ও এই দিক বরাবর গেছে। তো সেক্ষেত্রে এদিকে কিন্তু এই ভেক্টর দুইটার ক্ষেত্রে মান সমান হলেও দিক কিন্তু সমান না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই বল আর এই বলকে সমান বলতে পারি না। এই বল আর এই বল তখনই সমান হইতো যদি মান তো সেম আছে, পাশাপাশি দিকটাও যদি সেম থাকতো। যেমন ধরো যে যদি এরকম হয় যে আমি প্রথমে এইভাবে 10 নিউটন প্রয়োগ করছি, পরেও আমি এইভাবেই 10 নিউটন প্রয়োগ করছি, তো আমি বলতে পারি যে এটা সমান। বাট যদি এরকম হয় আমি প্রথমে এই দিক বরাবর 10 নিউটন, আবার পরে এই দিক বরাবর 10 নিউটন, বা সেটা অন্য দিক বরাবর 10 নিউটন, এটা কিন্তু সমান না। বাট যদি এরকম হয় যে এই দিক বরাবর 10 নিউটন আর এই দিক বরাবর 5 নিউটন, তাহলেও কিন্তু জিনিসটা সমান না। তো সমান হবে তখনই যখন মানও সেম হবে, এমনকি দিকও সেম হবে। দুইটা ভেক্টরের মধ্যে মান আর দিক সেম হলেই শুধুমাত্র ওই দুইটা ভেক্টরকে আমি সমান বলবো। দুইটার কোনো একটা যদি ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু আমি ওই দুইটা ভেক্টরকে সমান বলবো না। তো ভেক্টর রাশির আরও কিছু এক্সাম্পল যদি বলি, যে ভেক্টর রাশি, এই যে বল তো ভেক্টর রাশি, তারপর আরও হচ্ছে গিয়ে তোমার এই যে বেগ, ত্বরণ, এগুলো কিন্তু ভেক্টর রাশি, ওজনও কিন্তু ভেক্টর রাশি। তো আমরা যখন পরবর্তীতে এই বেগ, ত্বরণ, ওজন, বল এগুলি নিয়ে যখন আমরা পরবর্তীতে আলোচনা করব, তখন এই জিনিসগুলি কিন্তু তোমাদের আরও বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা ভেক্টর রাশি হচ্ছে গিয়ে তোমার সরণ, সরণও কিন্তু ভেক্টর রাশি। তো
তো প্রত্যেকটা টপিক নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব, বেগ নিয়ে, ত্বরণ নিয়ে, ওজন নিয়ে, বল নিয়ে, সরণ নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে যে ডিফারেন্সটা বা ভেক্টর রাশির মধ্যেকার যে কনফিউশনটা, সেগুলো কিন্তু তখন খুব সহজেই দূর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।